হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে ফাউন্ডেশন ক্লাসের 31 নম্বর পর্ব নিয়ে। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, সেই প্লেলিস্টটা চেক করবে, করে প্রত্যেকটি ভিডিও দেখে নেবে, কারণ প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনের এক্সামগুলির জন্য। বিশেষ করে যারা ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস, এছাড়াও ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস প্রত্যেকটি পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো খুবই বাছাই করে বানানো হয়েছে তোমাদের জন্য। তোমরা যারা এখনও পর্যন্ত ভালোভাবে প্রিপারেশান নিয়ে উঠতে পারোনি তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটি। এছাড়াও যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ তারা যারা একসাথে এর এত ভালোভাবে তোমরা ভিডিও কিন্তু পাবে না, তাই এটা না মিস করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এবং যারা এই ক্লার্কশিপ মিসলেনিয়াসের স্পেশাল ব্যাচ পেতে চাও, সেখানে তোমাদের জন্য আমি রেখেছি বিভিন্ন টপিক এবং চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন নোটস, এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তাই তোমরা সেটা মিস না করে খুব স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু পেতে চলেছো এরকম একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই জয়েন করে নেবে। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী, যেটা সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি, দেখে নাও। প্রথমে শুনে নাও মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কি। মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কিভাবে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় এই মেন্ডেলিফের পর্যায় সূত্রের। 1871 সালে মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল ও 8টি শ্রেণী ছিল। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 7টি পর্যায় 8টি শ্রেণী। আর 1871 সালে এই পর্যায় সারণীটি তৈরি হয়েছিল। আধুনিক পর্যায় সূত্রে কি বলেছে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় বিভিন্ন মৌলের। এটা আধুনিক পর্যায় সূত্র অনুসারে। নেক্সট দেখো দীর্ঘ পর্যায় সারণীটা কি বলেছে। আধুনিক যে পর্যায় সূত্রটা পরে তৈরি হলো সেটা অনুসারে দীর্ঘ পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলিকে সাজানো হয়েছে। এরপরে এই দীর্ঘ যে পর্যায় সারণীটি তৈরি হলো সেখানে পর্যায় রয়েছে কত, 7টি পর্যায় আছে। যেটা 7টি পর্যায় আগে ছিল সেটা রয়েছে, কিন্তু শ্রেণীর সংখ্যা বেড়ে হয়েছে 18টি। এইটা তোমরা মনে রাখবে, যদি বলা হয় মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কটি, তখন হয়ে যাবে 8টি। কিন্তু যদি বলা হয় আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী, তখন হয়ে যাবে 18টি শ্রেণী রয়েছে। এবার দেখো এই পর্যায় সারণীতে বিভিন্ন মৌল, ধাতু, বিভিন্ন গ্যাস এইসব রয়েছে, যেসব অবস্থান করছে সেগুলো সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে, যেগুলো এক্সামে বেশি করে তোমাদের দেখতে হবে। এগুলো থেকেই বিশেষ করে মিসলেনিয়াস সামনে যারা এক্সাম দেবে তোমরা ভালো করে করবে, কারণ মিসলেনিয়াসে সায়েন্সের ভাগটা প্রচুর রয়েছে। তোমরা অনেকেই চেয়েছিলে যে সায়েন্সের ক্লাসটা প্রথমে নিয়ে আসি, তাই আমি সায়েন্সের ক্লাসটা নিয়ে এসেছি, তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখো হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন মৌলটা কি সেটা আগে দেখো। মেন্ডেলিফের পর্যায় সারণীর 7বি শ্রেণী বা দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে এই হ্যালোজেন মৌলের অবস্থান। এটা মনে রাখতে হবে, তোমাদের বিশদ জানার প্রয়োজন নেই, যেগুলো এক্সামে আসবে শুধু সেইগুলোই দেখো। ফ্লুরিন ও ক্লোরিন এই দুটি গ্যাসীয়। ব্রোমিন, ব্রোমিন হচ্ছে তরল একটি মৌল। আয়োডিনটা কঠিন মৌল। এবার দেখো এই যে 3-4টে মৌল তোমরা দেখলে কঠিন, তরল, গ্যাসীয় আকারে রয়েছে, এগুলো সবই অতেজস্ক্রিয় মৌল। পরেরটা দেখো অ্যাস্টাটিন। অ্যাস্টাটিনও হ্যালোজেন মৌল, তবে এইগুলো ছাড়া এই যে অ্যাস্টাটিন, শুধুমাত্র অ্যাস্টাটিন হলো তেজস্ক্রিয় কঠিন মৌল। এইটাই হচ্ছে এই হ্যালোজেন মৌলগুলির মধ্যে শুধু অ্যাস্টাটিনের এটা ডিফারেন্স। তাই এইটা এক্সামে আসার সম্ভাবনা থাকে, এটা দেখে রাখবে। হ্যালোজেন মৌলের যোজ্যতা কত। হ্যালোজেন মৌলের যোজ্যতা হলো 1। হ্যালোজেন কথাটির অর্থ কি, এই যে হ্যালোজেন মৌল আমরা পড়লাম এর কথার অর্থ কি, এটা হলো সামুদ্রিক লবণ উৎপাদক। এই কারণে এই যে মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। এটা যেহেতু সামুদ্রিক লবণ উৎপাদক হিসাবে আমরা পাই, তাই এটা হ্যালোজেন মৌল নামে পরিচিত। এবার কিছু এমসিকিউ দেখে নেব। প্রথম যে এমসিকিউ আছে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি সাধারণ অবস্থায় তরল। অপশন দেখে নেবে, ফ্লুরিন, ব্রোমিন, অ্যাস্টাটিন না ক্লোরিন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে এই যে নিচে সবকটি হ্যালোজেন মৌল আছে, সেগুলির মধ্যে সাধারণ অবস্থায় তরল কোনটি, ব্রোমিন।
ব্রোমিন হচ্ছে সাধারণ অবস্থায় তরল। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের ভালো করে মুখস্থ হয়ে যায়। তোমরা পিডিএফ তো দেখবে, তাছাড়া যদি ভিডিওগুলো দেখো তোমরা তাহলে পরপর অ্যান্সার গুলো তোমরা পাবে, তখন প্রিপারেশনটা আরো ভালো হবে। সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি? 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি? ব্রোমিন, ফ্লুরিন, ক্লোরিন না অ্যাস্টাটিন? সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল হলো ফ্লুরিন। সালফারের সাথে একই পর্যায়ে থাকা হ্যালোজেন মৌল কোনটি? অ্যাস্টাটিন, ফ্লুরিন, ক্লোরিন না ব্রোমিন? সালফারের সাথে একই পর্যায়ে রয়েছে যে হ্যালোজেন মৌল সেটা হলো ক্লোরিন। নেক্সট, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম কি? তেজস্ক্রিয়, এটা আমি আগেই বলে দিয়েছি, এবার তোমরা অ্যান্সার করো, কে কতটা ভালো করে দেখেছো এর থেকে প্রুফ হয়ে যাবে। তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল এদের মধ্যে থেকে জাস্ট আছে অ্যাস্টাটিন, বাকি সব মৌলগুলো হ্যালোজেন মৌলগুলো অতেজস্ক্রিয়। পরের প্রশ্ন, কোন হ্যালোজেন মৌল জলের সাথে বিক্রিয়ায় দ্রুত অক্সিজেন গ্যাস উৎপন্ন করে? দ্রুত অক্সিজেন গ্যাস, ফ্লুরিন, ব্রোমিন, অ্যাস্টাটিন না ক্লোরিন? এদের মধ্যে থেকে অক্সিজেন গ্যাস দ্রুত উৎপন্ন করে ফ্লুরিন নামক হ্যালোজেন মৌলটি। অতেজস্ক্রিয় হ্যালোজেন মৌলগুলিকে জারণ ক্ষমতা অনুসারে সাজালে কি পাওয়া যায়? যেসব অতেজস্ক্রিয় হ্যালোজেন মৌল আমি আগে আলোচনা করে দিয়েছি, এর মধ্যে দেখো জারণ ক্ষমতা অনুসারে যদি সাজায় কোনটা, কোন সারিটা উত্তর হবে? দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে ফ্লুরিনটা সব থেকে কম, জারণ ক্ষমতা যার কম, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তার মানে আয়োডিনের জারণ ক্ষমতা সব থেকে বেশি অতেজস্ক্রিয় মৌলগুলির মধ্যে। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির ক্রমানুসারে হ্যালোজেন মৌলগুলিকে সাজালে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির ক্রমানুসারে, মানে প্রথম যেটি রয়েছে সেটা তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির হার সব থেকে কম। তাহলে দেখো কোনটা অ্যান্সার হবে। অপশনগুলো তোমরা একটু পড়ে নাও, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি কম থেকে বেশি দিকে যায় তাহলে ফ্লোরিনের সব থেকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির হার বেশি। পরের প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী কোনটি? সব থেকে বিজারণধর্মী, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন না ক্লোরিন? দেখো এই যে সংকেতগুলো আছে, তোমরা যদি মৌলগুলোর সংকেত যদি না ভালো করে জেনে থাকো তাহলে অবশ্যই জেনে নেবে, কারণ তোমাদের সবসময় নাম দিয়ে দেয় না, সংকেত দিয়েও কোয়েশ্চেনগুলো করা হচ্ছে। যদি তোমরা আগে যে প্র্যাকটিস সেটগুলো আমি দিয়ে দিয়েছি মিসলেনিয়াস বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দিয়েছি, সেগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে সংকেত দিয়ে কিন্তু প্রশ্নগুলো আসছে। আর এই যে প্রশ্নগুলো করছি এগুলো থেকে কিন্তু হুবহু প্রশ্ন তোমাদের এক্সামে এসে গিয়েছে, আমি সেইগুলোই বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখবে। দেখো এইটার অ্যান্সার হয়ে যাবে আয়োডিন। আয়োডিন সব থেকে বেশি বিজারণধর্মী একটি হ্যালোজেন মৌল। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন না ক্লোরিন? হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট যদি বলা হয় তাহলে হয়ে যাবে আয়োডিন। কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন না ক্লোরিন? তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হলো ব্রোমিনের। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তোমরা জেনেই গিয়েছো হ্যালোজেন মৌল কোন কোন গুলিকে বলা হয়, তাহলে তোমরা এবার বলতে পারবে তড়িৎ ঋণাত্মক মৌল এদের মধ্যে কোনটি? ফ্লুরিন, ব্রোমিন, অ্যাস্টাটিন না ক্লোরিন? সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন। নিম্নের মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজেন শ্রেণীর নয়? হ্যালোজেন শ্রেণীর নয়, দেখো তোমরা যদি জেনে থাকো কোনগুলো হ্যালোজেনের মধ্যে পড়ছে তাহলে অবশ্যই পারবে কোনটা নয়। ক্লোরিন, আর্গন, ব্রোমিন না ফ্লুরিন? অবশ্যই এটা আর্গন অ্যান্সার হবে, এটা একটি নোবেল গ্যাস। এবার দেখো হ্যালোজেন মৌল সম্বন্ধিত আমি যত প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়ে দিয়েছি। এবার নেক্সট টপিক হচ্ছে সন্ধিগত মৌল। এভাবে আমি টপিক অনুসারে যত প্রশ্ন আসতে পারে বা সেগুলো সম্পর্কে একটু ডিসকাশন আমি করে দেব, তোমরা এইটুকু করলে তোমরা এক্সামটা পাস করে যেতে পারবে। ইভেন এগুলো মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। সন্ধিগত মৌল সম্বন্ধে আগে একটু জেনে নিই। দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 নম্বর শ্রেণীতে এই সন্ধিগত মৌলগুলি অবস্থান করছে। এবার দেখো 3 থেকে 12 নম্বর শ্রেণী। এবার চতুর্থ পর্যায়ের মধ্যে
কোন কোন মৌলগুলো রয়েছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এগুলো রয়েছে চতুর্থ পর্যায়ের মধ্যে। এবার এই চতুর্থ পর্যায় অনুসারে কে কোন শ্রেণীতে আছে সেগুলো এক্সামে আসতে পারে, সেগুলো ভালো করে দেখতে হবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবার তোমরা এই যে সংকেতগুলো সেগুলো ভালো করে দেখে নেবে। যেমন স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের সংকেতটা কি? এসসি। এগুলো দেখে রাখবে, কারণ প্রশ্নে তোমাদের নামগুলো না দিয়ে সংকেত দিয়ে প্রশ্ন করতে পারে। পঞ্চম পর্যায়ে রয়েছে প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, রেডিয়াম, মলিবডেনাম। ষষ্ঠ পর্যায়ে কি রয়েছে? টাংস্টেন, গোল্ড, ইরিডিয়াম, পারদ, প্ল্যাটিনাম। সপ্তম পর্যায়ে আছে বেরিলিয়াম, অ্যাক্টিনিয়াম। আর সন্ধিগত মৌলগুলো সব থেকে মানে ইম্পর্টেন্ট, যেটি সন্ধিগত মৌলগুলো এক একটি সব ধাতু। এদের মধ্যে একমাত্র রয়েছে পারদ। পারদটা কি? পারদটা তরল ধাতু। তাহলে বাকিগুলো ধাতু তো আমরা জানলাম, একমাত্র পারদ হচ্ছে তরল ধাতু, এইটা জেনে রাখবে। এবার এমসিকিউ নিয়ে আলোচনা। এবার এমসিকিউটা দেখো, প্রথম যে রয়েছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কোন ধাতুর ক্ষেত্রে? পর্যায় সারণীতে তো বিভিন্ন ধাতু মৌলের কথা আমরা দেখবো, কয়েকটি দেখে নিয়েছি এবং পরপর আরো দেখতে থাকবো। এর নেক্সট ভিডিওগুলো যখন আসবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। আজকে যে 1 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি এখানে কিছু থাকবে এবং নেক্সট যত সেট আসবে সেগুলো তোমরা প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা আলোচনা করব। ভিডিও বেশি বড় করব না, ছোট ছোটই রাখবো, সেগুলো তোমরা ভালো করে দেখবে। এটার অ্যান্সার কি হবে? ক্ষার ধাতুর ক্ষেত্রে ক্ষারীয় ধাতু সন্ধিগত মৌল না কোনোটিই নয়। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় একমাত্র সন্ধিগত মৌলের ক্ষেত্রে। পরের প্রশ্ন, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? দেখো সন্ধিগত মৌলের নামগুলো আমি আগে দিয়ে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট আছে। কিছু নাম আমি দিইনি যেগুলো সচরাচর প্রশ্নে আসে না, তবু সন্ধিগত মৌলের নাম তোমরা জেনে রাখবে, কারণ এভাবে প্রশ্ন আসে কোনটি সন্ধিগত মৌল নয়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের কিন্তু সব নামগুলো কম বেশি একটু পড়ে রাখতে হবে, বারবার পড়তে পড়তে তোমাদের অভ্যাস হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। দেখো তোমরা এটা খুবই কমন একটি প্রশ্ন, অ্যান্সার করতে পারো কি দেখো। Fe অর্থাৎ আয়রন বা লোহা, CO বা কোবাল্ট, ক্যালসিয়াম না ক্রোমিয়াম। এদের মধ্যে থেকে সন্ধিগত মৌল নয় হচ্ছে ক্যালসিয়াম। প্রথম সন্ধিগত মৌলের সারি কোন পর্যায়ভুক্ত? এই যে সন্ধিগত মৌল তো রয়েছে 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত, এটা আমরা দেখেছি, কিন্তু প্রথম যে সন্ধিগত মৌলটি আছে ওটা কোন পর্যায় থেকে শুরু হচ্ছে সেটা আমি আলোচনা করেছি, চতুর্থ পর্যায় থেকে। দেখো এই অ্যান্সার গুলো, অপশনগুলো দেখে নিলে এটা চতুর্থ পর্যায় হবে। এই চতুর্থ পর্যায় প্রথম সন্ধিগত মৌলের সারি। পরের প্রশ্ন, চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কয়টি? এবার যে মেন পয়েন্টটা, এই যে পর্যায়টিতে কটি সন্ধিগত মৌল রয়েছে সেটা দেখো। 8টি, 9টি, 10টি না 11টি? চতুর্থ পর্যায়ে রয়েছে 10টি সন্ধিগত মৌল। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কয়টি? এর আগে তো জানলাম চতুর্থ পর্যায়ে কটি মৌল রয়েছে, এবার জানবো পর্যায় সারণীতে মোট কটি সন্ধিগত মৌল রয়েছে। 30টি, 14টি, 28টি না 10টি? পর্যায় সারণীতে রয়েছে সন্ধিগত মৌলের সংখ্যা 30টি। নেক্সট আমরা আলোচনা করব চ্যালকোজেন মৌল নিয়ে। চ্যালকোজেন, চ্যালকোজেনটা কি? দীর্ঘ পর্যায় সারণীর অর্থাৎ আধুনিক পর্যায় সূত্র অনুসারে যে সারণীটা পরে হয়েছিল সেই পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণী বা মেন্ডেলিফের পর্যায় সারণী, অর্থাৎ আগের যে পর্যায় সারণীটি ছিল সেখানে এইটা 6B নম্বর শ্রেণীতে এর অবস্থান করে। এরা এই যে চ্যালকোজেন মৌলগুলো অবস্থান করছে। উদাহরণ কি কি আছে, মানে চ্যালকোজেন মৌল কোনগুলো? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। দেখো এর সংকেতগুলো দেখো, অক্সিজেন তো আমরা প্রত্যেকেই জানি, সালফার S, সেলেনিয়াম Se, টেলুরিয়াম Te। তাহলে টেলুরিয়াম টি, যদি না তোমরা সংকেতটা দেখে রাখো, Te দেওয়া থাকলে তোমরা বুঝতে পারবে না। পোলোনিয়ামটা PO। এবার এমসিকিউ নিয়ে আলোচনা করি। সরি, চ্যালকোজেন কথার অর্থ কি? চ্যালকোজেন কথার অর্থ হলো আকরিক গঠনকারী মৌল। চ্যালকোজেন কথার অর্থ আকরিক গঠনকারী মৌল। এবার এমসিকিউটা দেখে নাও। দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন গুলো কোন গ্রুপে অবস্থিত? দীর্ঘ পর্যায় সারণীতে এটা আমি আলোচনা করে দিয়েছি, তাও দেখে নাও তোমরা অ্যান্সার করতে পারছো কি। গ্রুপ 16, 17, 13 না 1? চ্যালকোজেন মৌলগুলি আছে 16 নম্বর গ্রুপে।
আর যদি বলা হয় মেন্ডেলিভের পর্যায় সারণী তখন কি হয়ে যাবে 6b। ক্ষার ধাতু, এবার ক্ষার ধাতু নিয়ে কিছু বলছি, দেখো ডিসকাশনটা দেখে নাও ভালো করে, তারপরে এমসিকিউর অ্যান্সার করবে। দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে বা মেন্ডেলিভের পর্যায় সারণীর 1a শ্রেণীতে অবস্থান করে এই ক্ষার ধাতুগুলি। এর উদাহরণ কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বারবার এগুলো প্র্যাকটিস করবে, তবে সংকেতগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিতে পারবে। ক্ষার ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, তার মানে ক্ষার ধাতুগুলো ঋণাত্মক নয়, এগুলো তীব্র ধনাত্মক মৌল। প্রথম যে প্রশ্ন ক্ষার ধাতু সম্পর্কিত, দেখো ক্ষার ধাতুগুলো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করছে? কোন শ্রেণীতে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর না 4 নম্বর? এটা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। 1 নম্বর শ্রেণীতে রয়েছে দীর্ঘ পর্যায় সারণী, আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে রয়েছে কত? 1a শ্রেণীতে। ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন না পটাশিয়াম উৎপন্ন করে? হাইড্রোজেন উৎপন্ন করে। ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। পরের প্রশ্ন, নিম্নের কোন ধাতুটি তেজস্ক্রিয়? এদের মধ্যে থেকে তেজস্ক্রিয় ধাতু কোনটি? সোডিয়াম, পটাশিয়াম, ফ্রান্সিয়াম না সিজিয়াম? তেজস্ক্রিয় ধাতু হলো ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামটা কি ধাতু? ক্ষার ধাতু। তাহলে এইটা তোমরা ঘুরিয়ে যে প্রশ্নটা করা হলো, ক্ষার ধাতু উল্লেখ করলো না, কিন্তু এর মধ্যে থেকে তেজস্ক্রিয়টা বের করতে হবে। ক্ষার ধাতুগুলির মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট? যেসব ক্ষার ধাতুগুলো আমরা পড়লাম তাদের মধ্যে থেকে আকারে ছোট কোনটি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম না রুবিডিয়াম? এদের মধ্যে থেকে আকারে সবচেয়ে ছোট হলো লিথিয়াম, অর্থাৎ Li এর সংকেত। কোনটি ক্ষার ধাতুর পরমাণু ক্রমাঙ্ক নির্দেশ করে? ক্ষার ধাতুর পরমাণু ক্রমাঙ্ক নির্দেশ করে কত নম্বর শ্রেণী? 13, 17, 11 না 10? শ্রেণী নয়, সরি, পরমাণু ক্রমাঙ্ক বলা হচ্ছে। পরমাণু ক্রমাঙ্ক 11 ক্ষার ধাতুকে নির্দেশ করছে। কোন ক্ষার ধাতুর পরমাণুটি আকারে সবচেয়ে বড় হয়? লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম না সিজিয়াম? পরমাণুটির মধ্যে, এগুলির মধ্যে আকারে সবচেয়ে ছোট হলো সিজিয়াম। নিচের কোনটি সব থেকে ইলেকট্রন বর্জন করে, সব থেকে বেশি ইলেকট্রন বর্জন করে? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম না ক্যালসিয়াম? সব থেকে বেশি ইলেকট্রন বর্জন করে পটাশিয়াম। নেক্সট প্রশ্ন, কোনটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? বিজারণ ক্ষমতা সবচেয়ে কম পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম না সিজিয়াম? অ্যান্সার করার চেষ্টা করো। বিজারণ ক্ষমতা সবচেয়ে কম এদের মধ্যে থেকে লিথিয়ামের। নিম্নের ক্ষার ধাতুগুলির মধ্যে কোনটির আয়নন ক্ষমতা সবচেয়ে কম? আয়নন ক্ষমতা সবচেয়ে কম সোডিয়াম, সিজিয়াম, পটাশিয়াম না ফ্রান্সিয়াম? আয়নন ক্ষমতা সব থেকে কম এদের মধ্যে থেকে সিজিয়াম। বন্ধুরা, এইভাবে যদি প্রশ্নগুলো রেডি করি তাহলে তোমাদের কতটা হেল্প হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে এভাবেই আমি এগোতে থাকবো। পরের প্রশ্ন দেখে নাও, কোন পর্যায়ের বিজারণ ক্ষমতা বেশি কোন ধাতুর? কোন পর্যায়ে, যে কোনো পর্যায়ের বিজারণ ক্ষমতা বেশি কোন ধাতুর, কোন জাতীয় ধাতুর? ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষার ধাতু, বর ধাতু না অবর ধাতু? বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি আছে ক্ষার ধাতুতে। পরের প্রশ্ন, লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম এই মৌল তিনটিকে এই যেসব মৌলগুলো বললাম এইগুলোর মধ্যে ধাতব ধর্ম অনুযায়ী সাজালে কিরকম সারি পড়ছে? দেখো ক্রমগুলো দেখে নাও। তোমরা এই অপশনগুলো একটু দেখে নাও। এই যে 5টি মৌল আছে, 5টি মৌলের মধ্যে ধাতব ধর্ম অনুযায়ী সাজালে অ্যান্সার হবে সব থেকে কম রয়েছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এভাবে এদের ক্রমটা হবে। পরের প্রশ্ন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অপশন দেখে নাও, পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম না সোডিয়াম? এদের মধ্যে থেকে পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক কার রয়েছে? পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, অর্থাৎ এটি কি ধাতু? ক্ষার ধাতু। এটা আমরা আগে দেখে নিয়েছি। এই ক্ষার ধাতুটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। আজকের শেষ প্রশ্নটা একবার দেখে নাও, 31 নাম্বার। কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা রয়েছে কোনটির? সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম না সিজিয়াম? এটার অ্যান্সার হয়ে যাবে কি সোডিয়াম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। যদি তোমাদের মনে হয় ভালো লাগছে তাহলে আমি এরকমই প্রশ্ন নিয়ে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। শেষ করছি আজকে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।